পরিবারকে ঘিরেই আমাদের যত স্বপ্ন, যত আশা আকাঙ্ক্ষা। পরিবারের চার দেয়ালের কাব্যকে শান্তিময় করতে কতই না প্রচেষ্টা আমাদের। তবে অনেক পরিবারে স্বাভাবিক সুরের ছন্দপতন ঘটে, তাল লয়বিহীন সুর ছুটে চলে বেসুরো অন্ধকার গলিতে। কিন্তু কেন? বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রেই এ প্রশ্নের একটাই উত্তর আসে, মাদক। মাত্র 3টি বর্ণের এই শব্দটি যে কতটা ভয়ঙ্কর, কতটা বিভৎস, তা প্রমাণ মেলে প্রায় প্রতিদিনের কোনো না কোনো সংবাদ মাধ্যমে। পরিবারের একজন সদস্যের ওপর আঘাত হেনেই এ মাদক নাড়িয়ে দিতে পারে একটি সুখী পরিবারের মজবুত ভিত। একে একে সমাধিস্থ হতে থাকে সেই পরিবারের সকল সুখ। পরিবার ছোট একটা বৃত্ত, যেখানে অবস্থান কয়েকটি মুখের, কয়েকটি সত্তার। এই ছোট বৃত্তটি ঘিরে বেড়ে ওঠা মানুষগুলো স্বপ্ন দেখে একে অন্যকে ঘিরে। একই অর্থনৈতিক আবর্তে থাকা এই মানুষগুলোর সুখ দুঃখ, চাওয়া পাওয়া, কান্না হাসি, দায়িত্ববোধ একই সূত্রে গাঁথা। সকল পরিস্থিতিতে একজনের হাত অন্যজনের হাতকে আঁকড়ে রাখে শক্ত করে। এটাই আমাদের পরিবার। মাদক 3 বর্ণের বেষ্টনীতে বাঁধা ভয়ঙ্কর একটি শব্দ। শুরুটা হয়েছে আমি যে মেসে থাকতাম ওখান থেকে বন্ধু বান্ধবের সাথে দেখে দেখে আর কি শেখা হয়েছে। মাদকের কালো থাবায় নিঃশেষ হয়ে গেছে কত তাজা প্রাণ। আর জিনিসটা ভালো লেগে যায় হঠাৎ করে। আস্তে আস্তে এটা এমনভাবে আমি নেওয়া শুরু করি যে আমি এটা থেকে দূরে সরে আসতে পারতেছিলাম না। সম্ভাবনাময় তাজা প্রাণ অকালে ঝরে পড়ার নাম মাদক। বাবা মার বুক ফাটা আহাজারির নাম মাদক। আচ্ছা কিছুই না, এটা যোগফল শূন্য না, শূন্য থেকে মাইনাসে আছে। আমি একটি পরিবারের স্বর্ণালী ভবিষ্যৎকে অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেবার নাম মাদক। শুধুমাত্র যুব সমাজে নয়, মাদকের করাল থাবায় নিঃশেষ হচ্ছে বহু পেশাজীবী নারী ও পুরুষ। আমার ব্রেকআপ হওয়ার পর আমার মনে হতো যে আমি এটা নিলে একটু শান্তি পাবো বা আমি ঘুমাতে পারবো, এজন্য। কিন্তু কেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদেরকে ফিরে তাকাতে হবে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার প্রতি। করতে হবে নানা বিষয়ের বিশ্লেষণ। মাদক ও পরিবার, এটাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তি। আমাদের সাথে আছেন অভিনেতা ও অধ্যাপক রহমত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকবি কবির বকুল। নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের সাথে রয়েছেন একজন মাদকাসক্ত ছেলে এবং তার সাথে রয়েছেন তার পিতা। আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহিত কামাল, সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত। অনুষ্ঠানের শুরুতেই আমরা যাব রহমত আলী স্যারের কাছে। স্যার, বর্তমান তরুণ প্রজন্ম যে আমরা দেখতে পাচ্ছি যে মাদকাসক্তির দিকে প্রবলভাবে ঝুঁকে যাচ্ছে, আসলে কেন তারা ঝুঁকছে বা এটা আসলে কেন হচ্ছে স্যার, আপনি কি মনে করেন? আসক্তি, মাদকাসক্তি বলছে না, আসলে আসক্তিটা কি সেটা আগে জানতে হবে। সেটা হচ্ছে এই যে একটা পরিবারে যখন একটা সন্তান জন্ম নেয়, তারা যখন আস্তে আস্তে বড় হয়, তখন কিসে আসক্তি হয়? আসক্ত হয় কিসে? বাবা মা ভাই বোন, তাদের ভালোবাসা, তাদের স্নেহ, তাদের মমতা, এটার প্রতি একটা আসক্ত হয় তারা। আবার স্কুলের শিক্ষক, আবার আরও পারিপার্শ্বিক যারা বাস করেন, তাদের ভালোবাসা স্নেহ নিয়েও তার একটা আসক্তি তৈরি হয়। কিন্তু সেই আসক্তিটা কিসে? সেটা হচ্ছে ভালো, মানে সেটা তার শরীর বা মনের কোনো ক্ষতি করে না। এবার মাদকাসক্তি, যে জিনিসটা গ্রহণ করলে আমাদের শরীর, মন এবং সব কিছুই, পরিবেশ, সব কিছুই দূষিত হয়, খারাপ হয়, নিজের দিক থেকেও যে গ্রহণ করে সেও খারাপ দিকে এগিয়ে যায়, সেটা হচ্ছে মাদকাসক্তি। যেমন ধরা যাক যে আমরা সমাজে বা প্রথমে পরিবার দিয়ে শুরু করি। পরিবার থেকে যদি শুরু করি তাহলে ধরেন যে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু সবসময় ডমিনেট হতে হতে আসি। কীরকম? বাবা মা, বড় ভাই বড় বোন, বড়রা ছোটদেরকে ছোটোবেলা থেকে এই ওটা করবা না, এই ওটা করে না, এই যে ধমক দিয়ে, না বুঝিয়ে, না ভালোভাবে জেনে না বুঝিয়ে তাকে অহেতুক ধমক দেওয়ার কোনো মানে হয় না। ওরা প্রথম থেকেই তাহলে হয় কি,
ভীতি তৈরি হয় ওদের মধ্যে শাসনের মধ্যে দিয়ে, তাহলে ওদের সাথে কীভাবে আচরণ করা উচিত, মানে চাইল্ড সাইকোলজিটা কীভাবে তারা প্লে করবে, সেটার জন্য কিন্তু বাবা মা, পরিবারের বাবা মাকে জানতে হবে, কিছু বুঝতে হবে, পড়াশোনা করতে হবে। এইভাবে যখন এই শিশুরা যখন বড় হয়, আমাদের দেশে দেখা গেছে একটা পরিসংখ্যানে যে এই 16 থেকে 32, 33, 34 বছর পর্যন্ত যুবক যুবতীরা তারা মাদকাসক্ত হয়, গ্রহণ করে এগুলো। এটা পরিসংখ্যান। অনেকে বলেন যে নিঃসঙ্গতা, বাড়িতে বাবা মা সময় দিতে পারে না, ঠিক আছে, অনেক সময় তারা নিঃসঙ্গতা বোধ করে না। শুধু তাই নয়, কিন্তু আরও কারণ আছে। প্রথমে কেউই কিন্তু যখন এই গ্রহণ করে এটা, তখন কিন্তু কেউ আমি মাদকাসক্ত হব বলে গ্রহণ করে না, একটা কিউরিওসিটি থেকে, যে ও বন্ধু বান্ধব সবাই খাচ্ছে, ও আমি একটু খেয়ে দেখি না। এই যে খেয়ে দেখি না, এটা যখন টলারেন্সের জায়গাটা অতিক্রম করে যায়, তখনই কিন্তু সে অ্যাডিক্টেড হয়ে যায়। এটা কিন্তু তখন সেটা রোগ হয়ে যায়, সেটা কিন্তু রোগে দাঁড়ায়, তখন তার জন্য চিকিৎসা চলে। তাহলে আর কী কী কারণ হতে পারে? পরিবেশ, যেমন বাবা আমাদের অবশ্যই উচিত তার সন্তানরা কিভাবে কার সাথে মিশছে, কোথায় মিশছে, এগুলো তাদের জানা দরকার এবং টাইম দেওয়া দরকার। যদি বাবা মা দুজনেই চাকরিজীবী হন, কীভাবে দেবেন? তারপরেও কিন্তু কোয়ালিটি টাইমটা দেওয়া যায়। ঢাকা ছাড়া এবং ঢাকার বাইরে যে জেলা শহরগুলো আছে, দুই জায়গাতে কিন্তু সমপরিমাণ মাদকাসক্ত হয়ে আছে। একদম আগে যারা ড্রাগ নিত, গাঁজা খেত, সহজলভ্য, বাংলাদেশের মদ খেত, সহজলভ্য ছিল, ওগুলো আস্তে আস্তে সেটাকে দমন করা হলো, বন্ধ করে দেওয়া হলো, দাম বাড়িয়ে দেওয়া হলো। তখন সহজলভ্য আর কি পেল? তখন ফেন্সিডিল, ওটাও আস্তে আস্তে সরকারের অনেকভাবে নিয়ন্ত্রণ করে ওটাকে বন্ধ করে দেওয়া হলো। আর একটা কী হলো, তখন ওটা যখন বন্ধ হয়ে গেল, তখন অ্যাভেলেবল হয়ে গেল কি, তখন হেরোইন ধরলো। এবার হেরোইন যখন বন্ধ হতে শুরু করলো, আরও সহজলভ্য হয়ে গেল কি, ইয়াবা। সহজলভ্যতা বলতে যেন কোনো কিছু হাতের নাগালে না থাকে। আচ্ছা, সহজলভ্য, এটাই বলতে। কবির বকুল, আপনার কাছে আসছি। আমরা একটা কথা প্রচলন আছে যে শোবিজ অঙ্গনের মানুষের মধ্যে একটু মাদক গ্রহণের প্রবণতা বেশি। এই প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে দেবেন? আমি অবশ্য এটার সঙ্গে একমত না। মানে শোবিজের সঙ্গে কোনোভাবেই কিন্তু মাদক মানে সম্পৃক্ত, এটা আমি বলবো যে না। এমনি তো আমরা এইটা হয় কি, যেহেতু যারা শোবিজে কাজ করেন, তাদেরটা একটু প্রচার মাধ্যমে বেশি থাকে বলেই, তাদের প্রেজেন্সটা সামনে বলেই, পর্দার সামনে বলেই, ওই হয়তো একজন দুজন করলে দেখা যায় সেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেই জন্য এই কথাটা হয়তো আপনি শুনে থাকবেন বা প্রচলিত এরকম। কিন্তু আমি আবারও বলি যে শোবিজের সঙ্গে কিন্তু মাদকের কোনো সম্পর্ক নেই। এটা যারা মাদক নেন তারা কিন্তু নিজের উদ্যোগেই নেন, স্বইচ্ছায় প্রণোদিত হয়ে তারা কিন্তু মাদকাসক্ত হয়ে পড়েন। সবচেয়ে বড় ব্যাপার হলো যে এটা আসলে আমার, যেমন আমি শোবিজ অঙ্গনে আমি কাজ করছি দীর্ঘ 35 বছর। তো আমি কিন্তু আমার সারাউন্ডে যারা আছেন, যাদের সঙ্গে আমি কাজ করি, উঠা বসা করি, তাদের মধ্যে আমি দেখিনি যে মাদকাসক্ত বলতে যা বোঝায় এরকম কাউকে কিন্তু আমি পাইনি, ঠিক আছে। আর মাদক সেবন তো এখানে একটু ফাঁক আছে, যে অনেক মাদক আসক্ত বলতে যেই উপকরণগুলোকে বোঝায়, সেই রকম উপকরণ আমার এরিনায় আমি কাউকে দেখিনি যে তারা ওগুলো নেন এবং আসক্ত হয়ে পড়েছেন। আর রহমত আলী স্যার তো এত সুন্দর করেই বললেন, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই পেয়ে যাই, যে এই অঙ্গনকে আরও সুন্দর করতে বা যারা মাদকাসক্ত হয়ে পড়েছেন তাদেরকে কিভাবে আমরা এখান থেকে মুক্ত করব বা তাদেরকে তাদের শুদ্ধতার জায়গাটা কিভাবে তৈরি হবে, সেখানে কিন্তু স্যারের অনেক কথাই আসছে। আমি শুধু একটু যুক্ত করতে চাই যে আসলে ওই যে স্যার বলেছেন, এটা আসলে তো পরিবার থেকেই প্রথম আসার কথা।
আমরা দেখি যারা মাদকাসক্ত হয়ে পড়েন, অধিকাংশ দেখা যায় শিশু বা তরুণরা যারা মাদকাসক্ত হয়ে পড়েছেন তারা কিন্তু আসলে মানসিক সমস্যার কারণেই এটা হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সঙ্গদোষ তো আলাদা ব্যাপার। তো সেই জায়গায় যদি একজন, যেমন আমি আমার একজন পিতা হিসেবে যদি আমি আমার কথা বলতে চাই, যে আমি যদি আমার সন্তান কখন স্কুলে যাচ্ছে, কখন বাড়ি ফিরছে, পড়তে বসছে কিনা, খেলাধুলায় কখন খেলাধুলা করতে গেছে বা কাদের সঙ্গে মিশছে, এই ব্যাপারগুলো যদি আমার জানা থাকে তাহলে কিন্তু ওই সুযোগটা তৈরি হয় না যে সন্তান অন্যদিকে চলে যাবে বা ভুল পথে যাবে। এটা হলো অবহেলা শব্দটা, যে বাবা হিসেবে যদি ওই জায়গাটায় আমার কোনো অবহেলা থাকে তাহলে কিন্তু এই ব্যাপারগুলো ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে আমি বলবো যে আমি ওই ব্যাপারগুলো খেয়াল রেখেছি বলে হয়তো আমার সন্তান বিপথে যায় না। এবার আমরা আসবো নাম প্রকাশে অনিচ্ছুক একজন পিতা এবং মাদকাসক্ত একজন সন্তানের কাছে। তো আমি প্রথমে বাবার কাছে যাব, যে আপনার কাছে প্রথমেই আমি জানতে চাইবো যে আপনার ছেলে আসলে কোন বয়স থেকে বা কতদিন ধরে এই মাদকাসক্ত? আমার চোখে ধরা পড়েছে 2017 সালে। তো কেন ওই মাদকে আসক্ত হয়েছে ও? আমি যতদূর জানি তার বন্ধু বান্ধবের ভিতরে বেশ কয়েকজন অ্যাডিক্টেড ছিল। এই বন্ধু নির্বাচনের সময় আমি তাকে গাইডলাইন দিয়েছি যে তুমি কখনো যারা স্মোকার বা গাঁজা তো দূরের কথা, অ্যাডিকশন তো দূরের কথা, যারা স্মোকার তাদের সাথেও বন্ধুত্ব করবে না। কিন্তু তারপরেও সে বেছে বেছে তাদেরকেই বেছে নিয়েছে বন্ধু হিসাব। আর সঙ্গত কারণে বন্ধুত্বের ইয়েতে কবলে পড়িয়ে সেই ইয়েতে গেছে, বিপথে গেছে আমি মনে করি। ওর আচরণগত পরিবর্তনটা আপনি কখন থেকে খেয়াল করেছেন আপনারা? 2017-তে আমার কাছে ধরা পড়ছে। তখন আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন? আমি তাৎক্ষণিকভাবে মহিত কামাল স্যারের চেম্বারে নিয়ে গেছি তাকে। আচ্ছা, তারপর? মহিত কামাল স্যার চিকিৎসা দিয়েছেন, ব্রেন অ্যান্ড লাইফ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন এবং সেখানে বেশ কিছুদিন ছিল অ্যাডমিশন। থাকার পরে মোটামুটি সুস্থ হয়ে সে বাসায় ফিরল। এর কিছুদিন কয়েক বছর খানেক পরে আবারও সে ওই একই পথে পথিক হয়ে গেছে। সে স্বীকার করতো যে আমি আর অ্যাডিক্টেড না, আমি এখন নেশামুক্ত, আমি ভালো হয়ে গেছি। সে তার কথা বিশ্বাস করে তাকে আমি আর কোনো চিকিৎসা নিতেই নেই। সে মেরিট, তার বাচ্চা কাচ্চাও আছে। কিন্তু এই বছর এসে দেখলাম যে সে অতিমাত্রায় সে হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে। ফখরুল স্যার, ব্রেন অ্যান্ড লাইফের ম্যানেজিং ডিরেক্টর ফখরুল স্যার, তার সাথে ব্যক্তিগতভাবে গিয়েও দেখা করছে এবং ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করছে এবং নিজে উদ্যোগ নিয়েই গেছে। এবং ফখরুল স্যার আমারও জানাইছে, জানাবার পর আমি বলছি যে আপনি তাকে অ্যাডমিশন করাই নেন। কারণ ফখরুল স্যার বলছে যদি অ্যাডমিশন এখন না করেন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, এতটাই সে ডেসপারেট হয়ে গেছিলো। পরে আমি বলছি আপনি যেহেতু সে নিজে উদ্যোগে গেছে ইমিডিয়েটলি ভর্তি করে নেন। অ্যাকর্ডিংলি সে ভর্তি আছে ওখানে এবং এই প্রায় মাসখানেক চিকিৎসা চলছে এবং সে আগের তুলনায় অনেক ভালো আছে। এইবারে তার এই চিকিৎসার পরে তার ভিতরে বোধোদয় হবে এবং সে আবার মা বাবার কোলে, সন্তানের কাছে ফিরে আসবে, এইটাই আমার প্রত্যাশা। আচ্ছা, তোমার কাছে আসছি, আমি তোমার নাম বলছি না। তুমি কবে থেকে মাদক গ্রহণ শুরু করলে, কোন বয়স থেকে বা কত বছর থেকে? আমি আনুমানিক 2010-11 দিক থেকে শুরু করা হয়। তখন অ্যামাচার স্টেজে ছিলাম, সিগারেট খেতাম, মাঝে মাঝে হয়তো একটু মাদক খেতাম, কিন্তু মানে তখন ছিল রেয়ারলি। কিন্তু 2015-র পর থেকে 15-16 দিক থেকে আমি মোটামুটি প্রফেশনালি নেওয়া শুরু করলাম মাদক। তো এই যে মাদক সেবন করতে বা মাদক গ্রহণ করতে তুমি টাকা পয়সা কোথায় পেতে? টাকা পয়সা দেখা গেল আমি ভার্সিটিতে পড়তাম, ভার্সিটিতে যাওয়া আসার জন্য হয়তো বাবা টাকা দিয়ে যেত বা এক্সট্রা টাকা দিতাম, বাবা শপিং করব বা এটা লাগবে ওইটা লাগবে এটা বলে নিতাম। হয়তো আমরা যতদূর জানি তুমি পরিবারের একটি সন্তান, আর ভাই বোন আছে, তো সেই সুযোগটাকে তুমি নিয়েছিলে যে আমি একটি সন্তান? হ্যাঁ, অবভিয়াসলি বলতে পারি। আমি যেহেতু একমাত্র সন্তান ছিলাম আর আমার ভাই বড়, আমার একটু জেদ বেশি, ড্রাগ নিলেও জেদ, ড্রাগ ছাড়াও খুব জেদি আমি। তো বাসায় যখন যেটা আবদার করছি আমার বাবা কখনোই ফেলেনি আমার আবদার, যখন যেটা চাইছি তখনই সেটা দেয়, স্টিল নাও এখনও। তো ওই অতিরিক্ত আদরই মনে হয় আর কি বাদর হওয়াটা।
এবং মার কাছ থেকে নিতাম কখনো, বাবার কাছ থেকে নিতাম কখনো। আমার নানা মারা গেছে, আল্লাহ বেস্ট নসিব করুক। নানা জীবিত থাকতে নানার কাছ থেকেও নিতাম। নানা খুব আদর করতো আমাকে, সবার আদরেরই ছিলাম আমি। আমার নানা আমাকে খুবই আদর করতেন। তো সবার আদর ভালোবাসা এতই পাইছি যেটা মানে আমার মনে হচ্ছে অতিরিক্ত পেয়ে গেছি। তো আমি এর জন্য মাদকের দিকে ডাইভার্ট হয়ে গেছি। মানে বন্ধু বান্ধবের সাথে চলতে চলতে কখনো হঠাৎ করে দেখা গেলো যে আমার পরিবারের সাথে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। আমার ওই যে গ্যাপটা তৈরি হইলো, ওই যে মাঝখানে আবার লেখাপড়া করতে গিয়ে আবার একটু গ্যাপ দিয়েছিলাম। ওই যে গ্যাপের যে টাইমটা, ওই টাইমটাতে সেটা একটা ফুল ফ্রি টাইম ছিল আমার, প্লাস আমার ফ্যামিলির সাথে আমার বন্ডিংটা কিছুটা কম ছিল। ওই যে অলস সময়টা, ওই অলস সময়তে আমি মাদকের সাথে একদম টপ টু বাটন আমি জড়াই গেলাম ওইটার সাথে। তো কিভাবে তোমরা মাদকটা গ্রহণ করতে, কিভাবে? আমি তো সাধারণত ইয়াবা আর মদ খেতাম। গাঁজা খুব তেমন একটা খাওয়া হতো না, ইয়াবা, মদ আর বিয়ার, এই তিনটা খেতাম। তো অনেকেই দেখছে হয়তো বা টিভিতে যে মাদক কীভাবে ইয়াবা কীভাবে খায় আর কি। ফয়েল পেপার ছিঁড়ে ওটার উপরে ইয়াবা দেয় বা গুঁড়া করে দেয়, কখনো চায়ের সাথে খায়, কফির সাথে খাওয়া যেতে পারে, বা অনেকে টাইনা খায়, হিরোইন যেভাবে খায় আর কি। নিজে আগুন দেয়, উপরে গলা টানতেছে। বাবা মা কি কখনো টের পেতেন না যে, বা কিছু বুঝতেন না তারা? বাবা মা প্রথম দিক দিয়ে টের পায় নাই, লাস্টের দিক দিয়ে আমার শারীরিক যখন পরিবর্তন আসে, দেখা গেছে আমার শুকিয়ে যাচ্ছে একটু, বা আমি খুব অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, হঠাৎ রাগ করে যাচ্ছে। মানে এই সিনড্রোমগুলো দেখা দিতে শুরু করলো যখন 2017 থেকে, তখন হয়তো আমার বাবা মা বা আশেপাশের লোকজন হয়তো এটা জিনিসটা ক্যাচ করতে পারছে যে সামথিং ইজ হ্যাপেনিং রং বা ব্যাড। তখন থেকে আর কি অবস্থা, তখন থেকে তারা বুঝতে পেরেছে। তো তখন তারা বুঝতে পেরে বাবা শরণাপন্ন হলেন ডাক্তারে, তাই না? সবকিছু মিলিয়ে তোমার বাবা কিন্তু অসুস্থ, জি তাই না? উনি কিন্তু 2022 আমার বাবা ব্রেন স্ট্রোক করে। এই জন্য কি তোমার কোনো অনুতপ্ত তুমি যে হয়তো আমার জন্য বাবা? আমি তো মনে করতেছি 100% আমার টেনশন এরকমটা হয়েছে, কারণ আমার বাবা আমাকে যথেষ্ট ভালোবাসে। আমি এখনো দেখি তাকে যে যদি পুরো পৃথিবীটা থাকে, ওই 99% চিন্তা আমাকে নিয়ে, বাকি 1% ভাবে সে পুরো পৃথিবী নিয়ে। লাখে বা কোটিতে একজন এরকম কেউ বাবা পায়। আমার বাবা তো এখন অসুস্থ, ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গিয়েছিল বাসায়। এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ, তবুও এই লোকটা অসুস্থ শরীর নিয়ে এখনো আমার জন্য করে যাচ্ছে র্যান্ডমলি, মানে কন্টিনিউ করে যাচ্ছে। সে নিজের কথা ভাবতেছে না করো, সে জাস্ট আমরা যেরকম আল্লাহর নাম জাপি না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ছেলে, মানে আমার বাবা এরকম করতেছে আমার ছেলে। সে এখনও তার কাছে সন্তান ছাড়া কিচ্ছু না। তার চাকরি বাকরি, ঘর সংসার, কর্মস্থল, আত্মীয় স্বজন সব একদিকে, তার ছেলে একদিকে, তার শুধু ছেলে। বাট এটা তো আমি মানে এতটাই বেইমান হয়ে গেছি আমি, বা এতটা মুনাফিকের কাতারে পড়ে গেছি, আমি জানি না আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহর কাছে এখন কাঁদি অনেক, আল্লাহ আমাকে মাফ করে দেয়। কিন্তু তাদের এই সরলতার সুযোগ নিয়ে, তাদের ভালোবাসার সুযোগ নিয়ে, মানে আমি জাস্ট খেলা করছি আর কিছুই না। আমাকে আমার আত্মীয় স্বজনরা এতটা ভালো জানে স্টিল নাও, মানে এত কিছু ঘটার পরেও আমাকে খুব ভালো জানে। মানে আমার নাম শুনলে তারা অজ্ঞান। এখন পর্যন্ত আমার চাচিরা, আমার ফুপিরা, চাচারা, এখনও চাচতো চাচিদের বাসায় গেলে কী করবে আমাকে নিয়ে দিশেহারা হয়ে যায়। তারা জানে আমি স্মোক করি বা এটা করি বা একটু রাগি, মারধর করি, এই ধরনের অবশ্য অনেকেই জানে, তবুও আমাকে তারা সবাই ভালোবাসে। আমার এই ধরনের অ্যাগ্রেসিভনেসের কারণে এই যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আমার ওয়াইফ চলে গেছে আমাকে ছেড়ে ভয়ে। আচ্ছা, কিন্তু আমি তারকে কোনো হাত তুলি নাই, হয়তো বা মাঝে মাঝে একটু মানে রিঅ্যাক্ট করছি। আমি একটু বলতে, ওয়াইফ কেন চলে গেছে? সেটা কি তোমার মাদকের জন্য নাকি কেন চলে গেছে? আমার তো মনে হচ্ছে মাদকের জন্য, যে আমার ওয়াইফ আমাকে অনেকটা পথে ফিরে নিয়ে আসছিল। জুন মাসের 6 তারিখের পর থেকে এই ওয়াইফ, সে তো লেখাপড়া করতো, অনার্স ফাইনাল দিয়েছে কিছুদিন আগে। তো সে তখন থেকে মানে আমার জুলাই মাস থেকে সে মোটামুটি একটা মিশন শুরু করে যে আমাকে সে মাদক থেকে তুলে নিয়ে আসবে। আর বাসায় ছিল আমার বাবা, আমি মাঝখানে বাসা ছেড়ে দিয়েছিলাম, উত্তরে বাসা নিয়েছিলাম আমি। সব মিলে প্রায় 2-3 মাসের মতো আমি আউট অফ ফ্যামিলি ছিলাম। আচ্ছা, তখন আমার বউ নিয়মিত আমাকে প্যাম্পার করতো, ইন্সপায়ার করতো, এটা বাদ দাও, এটা বাদ দাও। আমি তো চিন্তা করছিলাম আমি বাসায় ফিরবই না। বাবাকে বলছিলাম, বাবা জানতো, বাবা আবার আমাকে বলতেছে তুমি এই বাসায় ছেড়ে দাও, ফার্নিচার বিক্রি করে দাও, তুমি আমাদের বাসায় ফিরো আবার। তো আমি গত বছর কোরবানির টাইমে আমি বাসায় আসি। তো এটার পিছনে আমার বড় অনেক কৃতিত্ব ছিল, কারণ আমি যাদের সাথে চলাফেরা শুরু করছিলাম, মানে বলতে গেলে অনেকটা অসামাজিক কার্যকলাপের মধ্যে জড়িয়ে গিয়েছিলাম। ড্রাগ নেওয়া, ইভেন আমি ড্রাগ ডিল করার পর্যন্ত শুরু করছিলাম, ড্রাগের ট্রেডিং করতাম ইয়াবার। মানে এটা হঠাৎ করে এতটা পর্যায়ে বেড়ে গেছিলো। তো ওই সময়ে যদি উপরে আল্লাহ ছিল, আল্লাহ সহায় ছিলেন, হয়তো বা কখনো ভালো কাজ করছিলাম বিদায় আল্লাহ এই অবস্থায় নিয়ে থেকে আমাকে উঠিয়ে নিয়ে আসছে। আর আমার ওয়াইফ একদম সামনে থেকে সাহায্য করছে। উপরে ছিল আল্লাহ, আমি তো বাবারটা ডিটাচ ছিলাম, আমি উপরে আল্লাহ, নিচে আমার ওয়াইফ। সে মানে
সে ছোটোখাটো চাকরি করে বেতন পাইতো মাসে 18-20 হাজার টাকা, সে আমার পিছনে খরচ করতো প্রায় 10-15 হাজার টাকা। এই ওষুধ দিয়ে যেত, ওই ওষুধ দিয়ে যেত, আমাকে লোশন কিনে দিচ্ছে, আমাকে ময়শ্চারাইজার কিনে দিচ্ছে। হ্যাঁ, আমাকে বলতেছে যে তুমি এটা করো, এটা ইউজ করো, একটা ময়শ্চারাইজার দিয়ে বলতেছে তোমার গাল স্মুথ হবে, তোমার খাওয়া দাওয়া বাড়বে। সে আমার জন্য ডায়েট করে নিয়ে আসে, ডাক্তার দেখায়। তো এইগুলো মানে এত ট্রাই করছে আমার ওয়াইফ জাস্ট আমাকে বাসায় ফেরানোর জন্য। কিন্তু সে বাসায় ফিরে সেও আসে, তার সাথে আমার বাসায় আসে। কিন্তু ওই যে ড্রাগ, একবার যদি কেউ ড্রাগ নেয়, ওইটা মাথার ভিতরে একটা কেমিক্যালটা থেকেই যাবে। আমাদের বডিতে যে কেমিক্যাল আর ড্রাগের কেমিক্যাল, এই দুইটা একসাথে মিলে গিয়ে যেই ধরনের রিয়াকশন সৃষ্টি করে, তখন আমরা নিজেরাই আমাদের নিজের নিয়ন্ত্রণে থাকি না। কাকে কি বলতেছি, কাকে কি বলা উচিত, ওই মানে ওই যে সামঞ্জস্যপূর্ণ অবস্থানটা থাকা উচিত, সেটা থেকে আমাদেরকে দূরে সরায় না, একটা দানবীয় রূপ চলে আসে আমাদের। তো ওই দানবীয় রূপে হয়তোবা আমি আমার ওয়াইফের সাথে মনে পড়ে হয়তোবা খারাপ ব্যবহার করেছি বা বকা দিয়েছি। সে এই যে ফেব্রুয়ারি 5 তারিখ চলে গেছে আমাকে সাথে রাগ করে, আমি জানি সে আমার জন্য এখনও নামাজ পড়ে, আমার জন্য দোয়া করতেছে, কাঁদতেছে, আমি কি খাই না খাই খোঁজ খবর রাখতেছে, কিন্তু সে আমার কাছে আসতেছে না। দূর থেকে আমি সবই জানতেছি, আশেপাশে মানুষের মাধ্যমে জানতেছি, কিন্তু সে আসছে না। আমরা তোমাদের কাছে আবার আসবো। স্যার, আপনি কি বলেন? আপনি তো শুনলেন স্যার কথা। এটা হচ্ছে মাদকাসক্তিটা, ও 2বার ভর্তি হয়েছিল, ভালো হয়ে আবার 1-2 বছর পরে রিল্যাপস হয়েছে। তো আমাদের সংজ্ঞা অনুযায়ী এই ড্রাগ ডিপেন্ডেন্স ইজ এ ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, মানে দীর্ঘমেয়াদী বারবার হয় এমন একটা রোগ। আমরা যদি ডায়াবেটিসকে কন্ট্রোল করে দিই, ডায়াবেটিস বেড়ে যায়। আর মাদকাসক্ত যারা ওরা মাঝে মাঝে ওই বন্ধুদের সাথে আবার মেশে, ব্যাড বাউন্ডারিতে ঢুকে, ব্যাড কোম্পানির সাথে কমিউনিকেশন করে। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। আর এই যখন একটা ড্রাগস ঢুকে, ব্রেন মেকানিজম বদলে যায়, এবং সেই ঢুকলে কোনো মাদকের আমাদের নিউরনের ভিতর ঢুকে 1 বছর অ্যাক্টিভ থাকে, আর 1 বছর থাকে ডরমেন্ট। যখন 2 বছর না খায়, তখন আমরা বলি যে সে মাদক মুক্ত হয়েছে। এর মধ্যে মাদক শরীর থেকে বেরিয়ে যায়, এবং মাদকের কারণে যে ব্রেনের যে ক্ষতি হয়, সেই ক্ষতিটাকে আমরা রিপেয়ার করতে পারি। কিন্তু কিছু রিল্যাপস ফ্যাক্টর আছে, আবার মাদক নেওয়ার জন্য আমরা 16টা ফ্যাক্টরকে ট্রেনিং দেই। এবং কিছু আমরা বলি ট্রিগার অন, যেমন সুইচ দিলে সাথে সাথে লাইট জ্বলে উঠবে, ওটা আর থাকাইতে পারবো না। ওদের ব্রেনও মাদকের নেওয়ার জন্য ট্রিগার অন হয়। সুইচ অন হইলে সাথে সাথে তার ভিতরে তীব্র ক্রেভিং শুরু হয়ে যায় মাদক নেওয়ার জন্য, ওটা সামাল দিতে পারে না। এই জন্য আসক্তির এটাও একটা বড় কারণ। ট্রিগার হয় কখন হয়? টাইম, প্লেস, পার্সেন্ট অ্যান্ড অবজেক্ট। যে সময় সে মাদক নিত তখন তার ট্রিগার অন হইতে পারে। যাদের সঙ্গে মাদক নিত বা যেখানে মাদক নিত তাদের সাথে কমিউনিকেশন হলে বা যে জায়গায় যেত সেখানে গেলে তার ট্রিগার অন হইতে পারে। যদি কেউ সিরাপ নেয়, সিরাপ দেখলে তার ট্রিগার অন হইতে পারে। সো হাউ টু কমবেট দিস ট্রিগার অন, আমরা এগুলি ট্রেনিং দিই। যারা ট্রেনিং সফলভাবে এক্সিকিউশন করে তারা কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারে। সুতরাং আমি এই ধরনের ছেলেদের উদ্দেশ্যে, তার পরিবারের উদ্দেশ্যে বলছি, আমাদের ভাষায় একটা শব্দ আছে, রোল উইথ রেজিস্ট্যান্স। তারা মিথ্যা বলবে, তারা দুর্ব্যবহার করবে, দানবের মতো আচরণ করবে। কোনো মা এসে বলে যে আমার সন্তান আমাকে বালিশ চাপা দিয়ে ধরে, আমার সন্তান আমার গলায় বটি ধরে, এ কি আমার সন্তান? আমি তো বুঝতে পারছি না, আমার মনে হয় এই সন্তান, এর ভিতরে একটা দানব ঢুকেছে। দর্শক মণ্ডলী, যেহেতু প্রত্যেকটা অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, সে কারণে আজকের অনুষ্ঠানটি আমরা 2 পর্বে ভাগ করে নিয়েছি, যাতে আজকে আমাদের অনুষ্ঠানে আসা অতিথিদের কষ্টের কথা, অভিজ্ঞতার কথা পুরোটাই তুলে ধরতে পারি। পাশাপাশি এই সমস্যাগুলো কেন হয়, এই সমাধান কি হতে পারে সেটাও জানতে পারি আজকে আমাদের আমন্ত্রিত মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে। সময় সংক্ষিপ্ততায় আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে মাদকাসক্তি নিয়ে 2য় পর্বে।